কি করছিস? মা অনেকক্ষণ ধরে খুঁজছে তোকে। কয়েকবার ডাকাডাকি করেছে, সাড়াই দিসনি। আমি তো বলিনি যে তুই ছাদে। বলতে বলতে এগিয়ে এলো রুনু। ঋতু সজাগভাবে হাতের জ্বলন্ত সিগারেটটা সিমেন্টের রেলিংয়ে ঘষে ফেলে দিল। রুনুর চোখেও পড়ল না। ঋতু পরিস্থিতি সামলে নিয়ে জিজ্ঞাসা করল, মা ডাকছিল কেন আমাকে আবার এখন? খাওয়ার জন্য। ভাত বাড়ছে তো, অনেক রাত হয়েছে। আমি খাবো না। খেয়ে এসেছি কস্তুরীদের বাড়ি থেকে। আমি যত তাড়াতাড়ি বের হই না কেন, না খেয়ে ওরা বের হতে দেবে নাকি? বুঝেছি, তবুও নিচে চল। এত রাতে তুই ছাদে আছিস জানতে পারলে বাবা আবার রাগারাগি করবে, আবার বকবে কিন্তু। আশ্চর্য তো, এখন কি ছাদে আসারও স্বাধীনতা নেই আমার? উফ, কি সব কথায় স্বাধীনতার ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে পড়িস বলতো। সব কিছুতে এত তর্ক করলে চলে না। বাবা মা আমাদের ভালোর জন্যেই করে সব, তাই তাদের কিছু কথা আমাদের শুনে চলা উচিত, তাতে আমাদেরই মঙ্গল। ঋতু কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলো, কিন্তু ওর চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। ভ্রু কুঁচকে আছে। রুনু ওর মাথায় হাত বুলিয়ে বলল, এত রাগ করে থাকিস না। আমরা কেউ তোর খারাপ চাই না। সে আমি জানি, কিন্তু। আর কোনো কিন্তু নয়। চল এখন নিচে। ঠিক আছে চল। ঋতু রুনুর সঙ্গে নিচে নেমে এলো। ডাইনিং টেবিলে খাবার বাড়ছে প্রণতি। ঋতু গিয়ে সোফায় বসলো। টিভি রিমোট হাতে নিয়ে একের পর এক চ্যানেল বদলাচ্ছে। রজত চেয়ার টেনে খেতে বসতে বসতে রুনুকে জিজ্ঞাসা করল, ঋতু খাবে না? ও খেয়ে এসেছে কস্তুরীদের বাড়ি থেকে। রুনু বসতে বসতে জবাব দিল। রজত ধীর স্বরে জিজ্ঞাসা করল, এখনও আমার ওপরে রেগে আছে নাকি রে? রুনু, হ্যাঁ বাবা, অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছি। রজত, কিভাবে মানানো যায় বলতো? রুনু জবাব দেওয়ার আগেই ঋতু বলে উঠল, কালকে চকলেট নিয়ে এসো একটা বড় দেখে। তুই শুনতে পেলি কিভাবে আমাদের কথা? রজত অবাক হয়ে জিজ্ঞাসা করল। ঋতু, আমার কান অনেক লম্বা। প্রণতি, আসলে কান ওর এদিকেই ছিল, তাই শুনতে পেয়েছে। সবাই একসঙ্গে হেসে ফেলল। হাসি থামিয়ে ঋতু টিভি বন্ধ করে ডাইনিং টেবিলে রুনুর পাশে চেয়ার টেনে বসে রজতকে জিজ্ঞাসা করল, সত্যি করে বলো তো বাবা, আজ তুমি একটু বাড়াবাড়ি করলে কি না? রজত, না রে মা, আমি বেশ কয়েকদিন ধরেই খবরটা দেখছি। শহর থেকে মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে। আজ আবার খবরটা দেখেই। রুনু, কিন্তু মেয়েগুলো কোথায় যাচ্ছে? রজত, সেটাই তো জানা যাচ্ছে না। মোবাইল ট্র্যাক করে সিসিটিভি ফুটেজ দেখেও কিছুই বুঝতে পারছে না পুলিশ। ঋতু, সিরিয়াল কিলিং হবে হয়তো। রজত, তাহলে তো মেয়েগুলোর লাশ পাওয়া যেত, সেটাও পায়নি পুলিশ এখনো পর্যন্ত। ঋতু, একটাও লাশ পায়নি? স্ট্রেঞ্জ। রজত, ওটাই তো, তাই আমার ভয় লাগে। ঋতু, তাই বলে বাবা দিদিভাইকে পাড়া থেকে কেউ তুলে নিয়ে যাবে না? রজত, হ্যাঁ, ওই মুহূর্তে ওটা আমি সত্যি বাড়াবাড়ি করেছি। ঋতু, দেখলে তো, আমি তো তাই বলছিলাম। ডাইনিং টেবিলে বসে গল্প করতে করতেই খাওয়া দাওয়া চলল। খাওয়া শেষে রুনু আর ঋতু ঘরে আসতেই রুনুর মোবাইলে মেসেজ ঢুকলো। ও মোবাইলটা নিয়ে খোলা জানালার পাশে চেয়ারে বসে মেসেজটা দেখল। খাওয়া হলো? মেসেজটা এসেছে প্রাঞ্জল নামক একটি ছেলের কাছ থেকে। রুনু জবাব দিল, হ্যাঁ, তোমার? আমারও হয়ে গেছে। কি করছো এখন? সবেমাত্র খেয়ে দিয়ে নিজের ঘরে এলাম, তারপরেই তোমাকে মেসেজ করলাম। তুমি কি করছো? আমিও খেয়ে এলাম। কাল অফিস আছে তো? হ্যাঁ। অফিসের পর দেখা করবে আমার সঙ্গে? কেন? তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? এই আশেপাশেই। এখন বলবো না, সারপ্রাইজ। ঠিক আছে, তবে বেশিক্ষণ কিন্তু থাকতে পারবো না, বাবা রাগারাগি করবে। আরে চিন্তা নেই, ফেরার সময় আমি তোমাকে তোমার বাড়ির কাছেই মোড়ে নামিয়ে দেব। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো এখন, অনেক রাত হলো। হ্যাঁ তুমিও,
গুড নাইট, গুড নাইট বলে রুনু মোবাইলের স্ক্রিন অফ করে বিছানায় এসে বসল। ঋতু শুয়ে শুয়ে মোবাইলে ইনস্টাগ্রামে একের পর এক রিলস দেখছে। রুনু মোবাইল চার্জে বসিয়ে শুতে গেলে ও জিজ্ঞাসা করল, কার সঙ্গে প্রেমালাপ করছিলি দিদিভাই? রুনু চমকে গেল। মানে মানে মেসেজে কার সঙ্গে প্রেম করছিলি? প্রেম করছিলাম না, কথা বলছিলাম। ওই হলো তো কার সঙ্গে? একজন বন্ধু। বান্ধবী নাকি বন্ধু? বললাম তো বন্ধু। অফিস কলিগ? না। তোর আবার এমনি বন্ধু কবে থেকে হলো? তুই এত রাতে প্রশ্নের ভাণ্ডার নিয়ে বসেছিস কেন বলতো? তুই যে সারাক্ষণ মোবাইলে ঢুকে বসে থাকিস, আমি তোকে কখনো কিছু জিজ্ঞাসা করি? করিস না কেন? করলে তো সব বলেই দিতাম। কি বলতি? প্রেমের গল্প? হ্যাঁ। ঋতু, তুই সত্যি প্রেম করিস? রুনু চমকে গেল। হ্যাঁ করি, তাতে কি হয়েছে? কলেজ পাশ না করতেই? কলেজ তো প্রেম করারই জায়গা রে। তুই করতে পারিসনি বলে কি আমিও পারবো না? এটা মোটেই প্রেম করার বয়স না। এই বয়সে এসবে জড়ালে পড়াশোনা লাটে উঠবে। কিচ্ছু হবে না। বাবা মা জানে? ঋতু চমকে উঠে বসল। পাগল নাকি তুই? বুঝলাম। কি বুঝলি? বলে ঋতু উঠে বসে রুনুর হাত ধরে জিজ্ঞাসা করল, এই দিদিভাই, তুই বাবা মাকে কিছু বলবি না তো? তোকে কিন্তু আমি খুব বিশ্বাস করে কথাটা বললাম। আমি জানি তো। রুনু শুয়ে শুয়েই বলল কথাটা। তাহলে এইবার তোরটা বল। আমার কি বলবো? কি বলবি মানে? তোর প্রেমের গল্প। আমি প্রেম করি না। মিথ্যে কথা বলিস না দিদিভাই। আমি জানি তুই প্রেম করিস। আশ্চর্য তো, তুই প্রেম করিস মানে কি আমাকেও করতে হবে? তুই করিস, আমি জানি। বল না দিদিভাই। ঋতু রুনুর হাত ধরে ঝাঁকিয়ে অনবরত বলতে থাকলো। রুনু শেষে বিরক্ত হয়ে উঠে বসে জিজ্ঞাসা করল, বল, কি জানতে চাস? কার সঙ্গে প্রেম করছিস? আছে একটা ছেলে। নাম কি? প্রাঞ্জল। কি করে? প্রাইভেট ফার্মে কাজ করে। কিভাবে পরিচয় হলো? সব কিছু কি আজই জেনে নিবি? বল না। তোরটা বল এবার শুনি। কি নাম? অঙ্কুর। আমার সঙ্গেই কলেজে পড়ে। 1 বছরের সিনিয়র। সেম ডিপার্টমেন্ট। 4 মাস ধরে চলছে। এটা কি সিরিয়াস রিলেশন নাকি টাইম পাস? অবশ্যই সিরিয়াস। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। বিয়েও করব। রুনু আর কিছু বলার আগেই ওদের ঘরের দরজার শব্দ হলো। প্রণতি এসে ঢুকেছে ঘরে। জিজ্ঞাসা করল, তোরা এই রাতের বেলা কি এত গল্প করছিস? তোমার কি, তুমি যাও, ঋতু বলে দিল প্রণতিকে। না না, শুয়ে পড়ব এখনই, সকালে আমার অফিস আছে বলে আলো নিভিয়ে রুনু শুয়ে পড়ল। প্রণতি চলে গেলে ঋতুও বিরক্ত হয়ে মোবাইল রেখে শুয়ে পড়ল। তারপর রুনুর দিকে পাশ ফিরে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, জিজুর সঙ্গে একদিন দেখা করব। জিজু? আমাদের বিয়ে হয়নি, জাস্ট একটা রিলেশন। এখনই এসব বলিস না তো। ধুর, তুই না কেমন জানি। আমার অঙ্কুরের সঙ্গেও তোর পরিচয় করাবো। আগে নিজেরা কনফার্ম হয়ে নে, তারপর দেখা করাস। বললাম তো আমরা কনফার্ম। সময় দে। তোদেরটা কতদিন হলো? 1.5 বছর। ওয়াও, এইবার ঘুমাতো। গুড নাইট দিদিভাই। গুড নাইট। পরের দিন রজত অফিসে ঢুকে নিজের চেয়ারে বসে এদিক ওদিক চোখ ঘুরিয়ে নিল। এখনও অনেকেই আসেনি, কিন্তু সে অবাক হলো প্রিয়তোষের ডেস্কের দিকে তাকিয়ে। সেও আসেনি। কিন্তু প্রিয়তোষ রোজ রজতের আগেই আসে। ওর মনে পড়ল গতকাল একটা ফোন আসায় ও তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল অফিস থেকে। রজত ফোন করল প্রিয়তোষকে। রিং হচ্ছে, কিন্তু কেউ ফোন তুলল না। রজত কান থেকে ফোন নামাতেই প্রিয়তোষের ফোন ঢুকলো। হ্যালো, কী রে, কোথায় তুই? এখনও অফিসে ঢুকিসনি যে? আজ আমি আসতে পারবো না রে। কেন, শরীর খারাপ?
না, আমার কিছু হয়নি। তাহলে বাড়িতে কোনো সমস্যা? সমস্যা একটা হয়েছে, কিন্তু আমার বাড়িতে না। তবে আমার ভাইঝিকে দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। রজত চমকে উঠল। সে কি কথা? খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? গত পরশুর আগের দিন কলেজে গিয়ে আর ফেরেনি। এরকম একটা কেস গতকাল খবরের কাগজে পড়ছিলাম। খবরের কাগজে এই কেসটাই দিয়েছে। হে ভগবান! ওই দিন তো রাতে অনেক খোঁজাখুঁজি করেছে দাদা। না পারতে ভাইকে ফোন করেছিল। আমাকে আগেই জানায়নি, কারণ আমি বেশি চিন্তা করি তাই। এটা তো চিন্তারই বিষয়। গতকাল অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম না আমি, তখন ভাই ফোন করে জানিয়েছিল আমাকে। আচ্ছা, বুঝলাম। তো এখন কি খবর? কোনো খবর নেই। কিচ্ছু জানা যাচ্ছে না যে কোথায় গেল, কেন গেল, কার সঙ্গেই বা গেল। কোনো প্রেম ঘটিত ব্যাপার ছিল নাকি? জানা নেই। ঠিক আছে, তুই বাড়িতেই আছিস তো? হ্যাঁ, দাদা বৌদিও এখানেই আছে। ওদের কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ, তাই আমরা নিয়ে এসেছি। ভালো করেছিস। আমি সন্ধেবেলা অফিস থেকে বেরিয়ে যাব একবার তোর বাড়িতে। হ্যাঁ ভাই, আসিস। আজ চিন্তা করিস না, পাওয়া যাবে। হ্যাঁ রে, এখন তো শুধুই আশা। কোথায় গেল যে মেয়েটা? রাখছি। আচ্ছা। ফোন রেখে রজত ভাবনায় পড়ল। ওর মাথার মধ্যে মেয়েদের নিয়ে চিন্তা আরও জাঁকিয়ে বসছে। অফিসে বসে কাজে কিছুতেই মন দিতে পারল না রজত। কোনো মতে 5টা পর্যন্ত কাটিয়ে অফিস থেকে বেরিয়ে এলো। প্রণতিকে ফোন করে জানিয়ে দিল যে সে প্রিয়তোষের বাড়ি হয়ে ফিরবে। প্রণতি কারণ জানতে চেয়েছিল, কিন্তু রজত বলে দিয়েছে যে ফিরে সব জানাবে। অফিস থেকে প্রিয়তোষের বাড়ি একটু দূরে। লোকাল ট্রেনে 15 মিনিট, তারপর আবার বাসে 15 মিনিট লাগে। রজত এর আগেও দুবার সপরিবারে এসেছিল। প্রিয়তোষের বিবাহবার্ষিকীতে, ওর ভাইয়ের বিয়েতে। প্রিয়তোষের বাড়িতে পৌঁছে বাইরের লোহার গেট ঠেলে ঢুকল রজত। দোতলা বাড়ির নিচের তলা একেবারে অন্ধকার। দোতলায় আলো জ্বলছে। নিচের তলায় সদর দরজার কাছে গিয়ে রজত কলিং বেল টিপল। ওপরের ব্যালকনি থেকে একজন ভদ্রমহিলা উঁকি মেরে জিজ্ঞাসা করল, কে? রজত ওপরে তাকিয়ে দেখল প্রিয়তোষের স্ত্রী। সে বলল, বৌদি, আমি রজত। প্রিয়তোষ আছে? আরে দাদা, আসুন, আমি দরজা খুলছি। বলে কিছুক্ষণের মধ্যেই প্রিয়তোষের স্ত্রী নিচে নেমে এসে দরজা খুলে দিল। রজত আবার জিজ্ঞাসা করল, প্রিয়তোষ আছে? হ্যাঁ আছে, আপনি ওপরে যান। আচ্ছা, বলে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো রজত। প্রিয়তোষের স্ত্রীও উঠে এসেছে। সে ঘরে ঢুকেই ডাকল, কই তুমি? রজতদা এসেছে তো। প্রিয়তোষ ভেতরের ঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে রজতকে ডাকল ভেতরে। আরে রজত, আয় আয়। রজত জুতো খুলে ভেতরে ঢুকে বসার ঘরের সোফায় বসল। কাঁধের ব্যাগটা নামিয়ে রাখল পাশে। পরিতোষ ওর মুখোমুখি বসে জিজ্ঞাসা করল, অফিস থেকে এলি? হ্যাঁ। প্রিয়তোষের স্ত্রী এক গ্লাস জল নিয়ে এসে টেবিলে রেখে চলে গেল। স্যারকে আমি ফোন করে জানিয়েছি। কিছু জিজ্ঞাসা করেছিল? না, কিছু বলেনি। আমাদের যে এদিকে কি হয়ে গেল, দাদা আর ভাই আবার গেছে পুলিশ স্টেশনে। বৌদি তো কেঁদেই চলেছে। অনেক কষ্টে একটু খাইয়ে ঘুম পাড়ানো হলো। খুব স্বাভাবিক। মেয়ে নিখোঁজ 3 রাত হয়ে গেল। বাবা মায়ের মাথা কাজ করে নাকি? আমাদেরই হাত পা কাঁপছে। পুলিশ কি বলছে? কোনো হদিশ পাচ্ছে না। একটা তো লিঙ্ক লাগে, যেটা ধরে এগোবে। কিচ্ছু নেই। শুধু একটা ফোন নম্বর পেয়েছে, যেটায় ভাইঝি লম্বা সময় কথা বলতো। সেই নম্বর একজন মৃত মানুষের নামে রেজিস্টার্ড। রজত একটু ভেবে বলল, প্রিয়তোষ, ভাই, আমি তোকে ভয় দেখাতে চাইছি না, কিন্তু আমি তো খবরের কাগজ খুব মন দিয়ে পড়ি।
এর আগেও এরকম অনেকগুলো মেয়ে নিখোঁজ হয়ে গেছে, যাদের কোনো হদিশ পাওয়া যায়নি। আরে তুই কি বলবি, আমিও তো জানি। আমার ভয় লাগছে ওটাই যে রুম্পাও শেষ পর্যন্ত ওই একই চক্করে পড়ল কিনা। ভয় পাওয়াটাই এখন স্বাভাবিক। আমি তো গতকাল খবরটা পড়েই আমার মেয়ে দুটোকে সাবধান করলাম। ওদের তো আবার সব বাড়াবাড়ি মনে হলো। আসলে আজকালকার মেয়েরা কথা তো শোনে না, শুধু স্বাধীনতা লাগে। আরে বাবা, দিনকাল তো খুব খারাপ, বুঝতে হবে তো। সেটাই তো কথা, এখন মেয়ে হওয়াই জ্বালা। সত্যি বলেছিস। প্রিয়তোষের স্ত্রী দুজনের জন্য 2 কাপ চা নিয়ে এসে রাখলো টেবিলে। প্রিয়তোষ তাকে জিজ্ঞাসা করল, বৌদি ঘুমোচ্ছে তো? হ্যাঁ, ঘুমের ওষুধটা কাজ করছে। যাক, কিছুক্ষণ ঘুমিয়ে নিক, আবার উঠলেই তো কান্নাকাটি শুরু হয়ে যাবে। হ্যাঁ, তোমরা গল্প করো, আমি দিদির কাছে বসি। হ্যাঁ, যাও। আপনারা গল্প করুন দাদা, আমি ভেতরে যাই, প্রিয়তোষের স্ত্রী বলল রজতকে। হ্যাঁ বৌদি, যান। প্রিয়তোষের স্ত্রী চলে গেলে রজত আবার জিজ্ঞাসা করল প্রিয়তোষকে, ওর কলেজের বান্ধবীদের থেকে জানার চেষ্টা করেছিলি? ওই দিন ও কলেজেই যায়নি। তার মানে কলেজে ঢোকার আগেই যা ঘটার ঘটে গেছে। হ্যাঁ। সিসিটিভি ফুটেজ থেকে কিচ্ছু জানা যাচ্ছে না? সিসিটিভি ফুটেজে একটা বাসে উঠতে দেখা গেছে। বাকি ওই বাসের মালিক ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ, যদি কিছু জানতে পারে। আর বাসের সব স্টপেজেও দেখবে। কোথায় যাওয়ার বাস ছিল ওটা? ওর কলেজ যাওয়ার? না, শিলিগুড়ির বাস। রজত অবাক হয়ে গেল। শিলিগুড়ির বাসে ও কি করছিল? সেটাই তো আমাদের মাথায় ঢুকছে না। রজত একটু থেমে জিজ্ঞাসা করল, একটা প্রশ্ন করব তোকে, যদি কিছু মনে না করিস। আরে বল না। ও কি যাওয়ার সময় টাকা পয়সা বা গয়নাগাটি কিছু নিয়ে গেছে? না, কিচ্ছু নিয়ে যায়নি। ওর নিজের কাছে যা টাকা থাকে সেটাই হয়তো আছে, বাকি যা গয়না পরা আছে, এক্সট্রা কিচ্ছু নেয়নি। কেসটা খুব জটিল, খুব ভয় লাগছে। ভালোই ভালোই মেয়েটাকে পেয়ে গেলেই হয় রে, কি যে হবে। আমার মনে একটা অন্য ভয় চারা দিচ্ছে। কিসের ভয়? প্রিয়তোষ খুব নিচু স্বরে বলল, নারী পাচার চক্রে ফেঁসে যায়নি তো? ভুলভাল ভাবিস না, আমি জানি এই সময় এই সব মাথায় আসে, কিন্তু পজিটিভ ভাব। আর পজিটিভ ভাবতে পারছি না রে। অনেক আজে বাজে ভাবনা মাথায় আসছে আমার, কাউকে বলতে পারছি না। আমি বুঝতে পারছি। চা খেতে খেতে এই বিষয়েই গল্প করে রজত বেরিয়ে এলো প্রিয়তোষের বাড়ি থেকে। পুরো ঘটনা শুনে ওর মনের ভয় আরও বেড়ে গেছে। মনে মনে ও ঠিক করল, রুনু আর ঋতুকে আরও সাবধানে রাখতে হবে।